প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে রায়মার্টিন প্রশ্নচিত্র 2024 সালের সেখানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভের জন্য যে সমস্ত প্রশ্নগুলো আছে স্কুল নম্বর 2-এ অর্থাৎ দ্বিতীয় নম্বর স্কুল, সেখানে পেজ নম্বর 487। এখানে এই 2 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। সেখানে এমসিকিউ এসিকিউ থেকে শুরু করে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন আলোচনা করব। শুধুমাত্র বিভাগ উয়া সেখানে যে ম্যাপ পয়েন্টিংগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। তো এর আগের যে স্কুলটা ছিল 1 নম্বর স্কুল তৃতীয় সামেটিভের ভূগোলের ক্লাস 9-এ, সেটা আমরা আলোচনা করে দিয়েছি, অলরেডি চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে, সেটা তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নেবে। তো আজকে দেখো দ্বিতীয় নম্বর স্কুল, সেখানে কি বলা আছে 2 নম্বর স্কুলে বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল, সেখানে যে 14টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের বিভাগ কয়ের মধ্যে 14 নম্বর এখানে দেওয়া হয়েছে, 1 নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন মান 14 নম্বর এখানে নম্বর বিভাজন করা হয়েছে। তো দেখো প্রথম একের দাগের প্রশ্ন কী বলা হয়েছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্নে বলা হয়েছে নিরক্ষরেখাতে মেরু নক্ষত্রের উন্নতি কোণ কত ডিগ্রি, সেটা হবে অপশান ডি অর্থাৎ 90 ডিগ্রি। পরেরটা আছে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ এখানে 1670 কিমি পার ঘন্টা, এটা হবে কারণ এটা কাছাকাছি, অ্যাকচুয়াল সেটা হচ্ছে 1674 কিমি পার ঘন্টা। তো এখানে যেটা কাছাকাছি দেওয়া আছে এটার মানে সঠিক উত্তরের কাছাকাছি, সেটা হবে 1670, সেই জন্য এটা উত্তর করে দিলাম। নেক্সট প্রশ্ন দেখো, একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে যে রেখার মাধ্যমে যোগ করা হয় সেটি হলো, এটা হবে অক্ষরেখা। নেক্সট প্রশ্ন বলা হয়েছে 4 দাগের প্রশ্নে, সেখানে কি বলা হয়েছে পৃথিবীর কেন্দ্র থেকে কলকাতার কৌণিক দূরত্ব হলো, পৃথিবীর কেন্দ্র থেকে কলকাতার কৌণিক দূরত্ব হলো 22 ডিগ্রি 30 মিনিট। উত্তর। এরপরের যে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা আছে বহিস্থ প্রক্রিয়ার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো, বহিস্থ প্রক্রিয়ার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো নদীর কাজ, ভূমিকম্প, অগ্নুৎপাত নাকি পাত সঞ্চালন, সেটা হবে নদীর কাজ। নেক্সট প্রশ্ন বলা আছে ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো স্ট্রমলি, মৌনা লোয়া, ব্যারেন আইল্যান্ড নাকি নারকোন্ডাম, তো সেটা হবে ব্যারেন আইল্যান্ড। নেক্সট প্রশ্ন বাজাদা এক প্রকার সঞ্চয়জাত সমভূমি। নেক্সট প্রশ্ন দেখো, তুহিন খণ্ডীকরণের ফলে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে বলা হয়, এখানে কি বলা হয়, সেটা হবে ট্যালাস বলা হয়। নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক ঘূর্ণিঝড় আক্রান্ত জেলা হলো, পশ্চিমবঙ্গের সর্বাধিক ঘূর্ণিঝড় আক্রান্ত জেলা হলো দক্ষিণ 24 পরগনা, অপশান সি। নেক্সট প্রশ্ন একটি সম্পূর্ণ মনুষ্যসৃষ্ট দুর্যোগ হলো, সেটা হলো সাম্প্রদায়িক দাঙ্গা। পরের প্রশ্ন প্রদত্ত কোন রাজ্যে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠেছে, সেটা হবে অপশান বি অর্থাৎ তামিলনাড়ুতে। তো এর পরের প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে সুন্দরবন অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় সেটি হলো লবণাম্বু উদ্ভিদ, অপশান ডি। নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে উঠেছে, এটা হবে ডানকুনিতে। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে মৎস্য বন্দর গড়ে উঠেছে, সেটা হবে শঙ্করপুরে, অপশান সি সঠিক উত্তর হবে। তারপরে প্রশ্ন বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 22টা প্রশ্ন, 1 নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন মানে 22টা প্রশ্ন উত্তর আলোচনা আমাদের এখানে করতে হবে। প্রথম দেখো নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 1 দাগের 1 প্রশ্ন, 2 দাগের এ তার 1 প্রশ্ন বলা হয়েছে ড্যাশ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, সেটা হবে বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। পরের প্রশ্ন অধিবর্ষের ফেব্রুয়ারি মাসের 19 তারিখকে ড্যাশ বলে, সেটাকে অধিদিন বলে, অধিদিন বলে। পরের প্রশ্নে শুষ্ক মরু অঞ্চলের অবশিষ্ট পর্বতগুলিকে ড্যাশ বলে, এটা হবে ইনসেলবার্জ বলে, এখানে লিখে দিই ইনসেলবার্জ বলা হয়। নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার হুগলির ড্যাশতে অবস্থিত, এটা হবে চুঁচুড়া। তারপরে প্রশ্ন দেখো কী বলা আছে ছোটনাগপুর মালভূমির অবশিষ্ট পাহাড় বা টিলাগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, এটাকে কি বলা হয় মোনাডনাক বলা হয়। নেক্সট প্রশ্ন ড্যাশকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়, সেটা হবে পূর্ব বর্ধমান।
পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। তাহলে শূন্যস্থানগুলো হয়ে গেল। এরপরে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে বিয়ের দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখো। তো আমি ঠিক হলে রাইট এবং ভুল হলে ক্রস চিহ্ন দেবো। তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই ঠিক হলে সু এবং অশুদ্ধ হলে লিখবে। প্রথম প্রশ্নে বলা আছে জন হ্যারিসন গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি ক্রোনোমিটার আবিষ্কার করেন। এটা ঠিক না ভুল? এটা ঠিক। নেক্সট প্রশ্নে বলা আছে রাঁচি ডোম ক্ষুদ্রকণা বিস্ফোরণের ফলে গড়ে উঠেছে। এটা অশুদ্ধ হবে, কারণ এটা স্বল্পমোচনের ফলে গড়ে ওঠে। 2021 সালে মে মাসে যে ঘূর্ণিঝড় হয় তার নাম ফণী। এটা অশুদ্ধ। পরের প্রশ্ন হীরা, পান্না, রত্না এগুলি বোম্বে হাই তৈলক্ষেত্রে উল্লেখযোগ্য তৈল উত্তোলনকারী ক্ষেত্রসমূহ। এটা এখানে ঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ গুজরাটের কচ্ছের রণ অঞ্চলে দেখতে পাই। এটা অশুদ্ধ। সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। এটাও ভুল। পরে দেখো এখানে বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ মেলাতে বলা হয়েছে। সেখানে প্রথম বলা আছে অঙ্গার যোজন। এই অঙ্গার যোজন এখানে হবে চুনাপাথর যুক্ত অঞ্চল। পরে প্রশ্ন মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা এটা হবে বোটানিক্যাল, এখানে এটা ভুল আছে। মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা সেটা হবে অপশান ডি রেগোলিথ। পরে প্রশ্ন দাবানল, অপশান 3 দেখে প্রশ্ন দাবানল এখানে হবে বনভূমি অঞ্চল। পরে দেখো শিবপুর এখানে হবে বোটানিক্যাল গার্ডেন। কার্পাস বয়ন শিল্পকেন্দ্র সেটা হবে হাওড়ার ঘুষুরি। তাহলে বামস্থান ডানস্থান এভাবে মিলিয়ে নেবে। এরপরে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে ডি এর দাগে প্রশ্ন 2-1 শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন পৃথিবীর গড় উষ্ণতা কত? পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন 21 জুন কোথায় 24 ঘন্টা দিন হয়? এটা হবে সুমেরুতে। নেক্সট প্রশ্ন প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত? কোণের সমষ্টি কত? সেটা হবে 360 ডিগ্রি। পরের প্রশ্ন ভারতের একটি উন্নত সমভূমির উদাহরণ দাও। ভারতের একটি উন্নত সমভূমি হলো গাঙ্গেয় সমভূমি। নেক্সট প্রশ্ন বলা আছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের একটি অভয়ারণ্যের নাম লেখো। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের 2টি অভয়ারণ্যের নাম লেখো। তো এই প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখে দিই। 2টি অভয়ারণ্যের নাম প্রথম সেটা লিখতে পারো জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য এবং দ্বিতীয় লিখতে পারো চিলাপাতা বন্যপ্রাণী অভয়ারণ্য। তো পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারে 2টো অভয়ারণ্যের নাম এটা লিখে দেবে। পরে দেখো বিভাগ গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেটা দেখো বিভাগ গ। তো বিভাগ গ এর যে সমস্ত প্রশ্ন আছে এখানে প্রত্যেকটা প্রশ্ন মান 2 নম্বর করে। এই যে দেওয়া আছে 6টা প্রশ্ন 2 নম্বর করে করতে হবে। প্রথম প্রশ্ন আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন? তো সেটা এখানে তোমাদের দেওয়া আছে, এটা লিখে দেবে। অথবা প্রশ্ন ছিল উষা ও গোধূলি কি? লিখবে উষা বলে পয়েন্ট করে লিখবে সূর্যোদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্ব আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি করে তাকে উষা বলে। এই সময় সূর্য দিগন্ত রেখা থেকে 18 ডিগ্রি নিচে অবস্থান করে। এবং গোধূলি বলে পয়েন্ট করে লিখবে সূর্যাস্তের ঠিক পরে বায়ুমণ্ডলীয় ধূলিকণা দ্বারা সূর্যালোক প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি করে তাকে গোধূলি বলে। পরে প্রশ্ন ছিল মালচিং কি? লিখবে এখানে মালচিং বলে পয়েন্ট করবে, সেখানে লিখবে শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে মাটির উপর লতাপাতা, খড়কুটো, ঘাস, আগাছা প্রভৃতি বিছিয়ে রাখলে মাটির বাষ্পীভবনের হার হ্রাস পায় এবং আর্দ্রতা বজায় থাকে, ফলে চাষাবাদের সুবিধা হয়। মৃত্তিকা সংরক্ষণের এই পদ্ধতিকে মালচিং বলে। অথবা দিয়ে যে এই প্রশ্নের সাথে অথবা এই প্রশ্ন ছিল অগ্নিভবন কি? সেটা লিখবে আবহবিকার ক্ষয়ভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভিতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় অগ্নিভবন। সুতরাং অগ্নিভবন হলো আবহবিকার ক্ষয়ভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। তো
3 প্রশ্নে ভূমিধস কাকে বলে লিখবে ভূমিধস, ইংরেজিতে সেটাকে বলা হয় ল্যান্ডস্লাইড। ভূমিধস বলতে পাহাড় পর্বতের গা থেকে মাটির চাকা বা পাথরের খণ্ড বিরাট মাধ্যাকর্ষণের টানে নিচে পড়লে তাকে ভূমিধস বলে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ছাড়া আর কোন কোন অঞ্চলে ধস দেখা যায়? এই যে পরের পাঠ, তার উত্তর তোমরা এখানে লিখবে যে কোথায় ধস দেখা যায়, সেটা তোকে গাঙ্গেয় সমভূমিতে দেখা যায়। গাঙ্গেয় সমভূমিতেও ধস দেখা যায়। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ছাড়াও গাঙ্গেয় সমভূমিতে ধস দেখা যায়। পরের এই প্রশ্নের সাথে অথবা এই প্রশ্ন ছিল মালভূমির দুটি গুরুত্ব লেখো। লিখবে মানব জীবনে মালভূমির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যায়, যেমন খনিজ সম্পদের ভাণ্ডার স্বরূপ, সেখানে অনেক খনিজ সম্পদ থাকে মজুদ, শিল্প, কৃষিকাজ এবং এখানে জলবিদ্যুতের প্রাচুর্য। এগুলো তোমরা পয়েন্ট হিসাবে লিখে দিতে পারবে। পরের প্রশ্ন ছিল 4 দাগের প্রশ্ন, এনটিপিসির পুরো কথাটি লেখো। এনটিপিসির পুরো কথা কি? এনটিপিসির পুরো কথা হলো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এবং এটা দেখো কে আছে কি, এই সংস্থার সদর দপ্তর কোথায়? এই সংস্থার সদর দপ্তর হলো নিউ দিল্লি। এই সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। অথবা প্রশ্ন ছিল আইএসটি কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এরা কী বল দেখো, লিখবে একটি দেশে অসংখ্য দ্রাঘিমারেখা থাকে, ফলে সেই দেশের একাধিক স্থানীয় সময় পরিলক্ষিত হয়, ফলে দেশের কাজকর্ম চালাতে খুবই অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য দেশের মধ্যবর্তী নির্দিষ্ট দ্রাঘিমারেখার স্থানীয় সময় অনুসারে ওই দেশের সব কাজ চালানো হয় এবং দ্রাঘিমার স্থানীয় সময়কে সেই দেশের প্রমাণ সময় ধরা হয়। ভারতের ক্ষেত্রে সেটি 82°30' পূর্ব দ্রাঘিমা রেখাটি প্রায় দেশের মাঝখান দিয়ে গেছে, তাই ওই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। এটা লিখলে হবে। এবং দেখো কি বলা হয়েছে, এবং সেটা বলা আছে এই 82°30' পূর্ব দ্রাঘিমা রেখাটি ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের কোকনাদ ও সোনাইটের উপর দিয়ে প্রসারিত হয়েছে। আর পরে পার্ট কী ছিল, এটি ভারতের কত ডিগ্রি দ্রাঘিমার স্থানীয় সময়কে নির্দেশ করে? এটি ভারতের 82°30' পূর্ব যে দ্রাঘিমার স্থানীয় সময়কে নির্দেশ করে। পরে প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম ও বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম লেখো। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম ও বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম লেখো। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী যেটা রাজ্য সেটা হলো সিকিম, এবং বৃহত্তম প্রতিবেশী রাজ্য হলো ওড়িশা। তাহলে পরের প্রশ্ন অথবা ছিল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এবং দার্জিলিং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হলো সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু, এবং দার্জিলিং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ সেটা হলো টাইগার হিল। তাহলে এই প্রশ্ন হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, অগ্নুৎপাত শুধু ক্ষতি না উপকারও অনেক করে, দুটো উপকারিতা লেখো। উর্বর মাটি তৈরি করে, যোগাযোগের রূপান্তর এবং গ্যাসের নির্গমন, এই 3টে আছে, তোমরা যেখান থেকে দুটো লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল দেখো শেষে, অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি পরিকল্পিত শহর এবং একটি সর্বাধুনিক শহরের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি পরিকল্পিত শহর সেটা হলো কল্যাণী লিখতে পারো। আর একটা পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর, একটি সর্বাধুনিক শহর হলো কলকাতা। তাহলে প্রশ্ন উত্তর হয়ে গেল। বিভাগ ঘতে যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ ঘয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে 4 দাগের প্রশ্ন, প্রথম নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যথাযথ উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, এখানে আমাদেরকে 3 নম্বর করে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নমান 12 নম্বর আছে টোটাল। প্রথম প্রশ্ন, দক্ষিণ মেরু অপেক্ষা উত্তর মেরুতে 9 দিন সূর্যকে বেশি দেখা যায়, ব্যাখ্যা করে। এখানে প্রশ্নতে 9 দিন ছিল, তো আমার মনে হয় এটা 9 দিন হবে না, এটা সম্ভবত 7 দিন হতে পারে। তো আমি এটা লিখে দিয়েছি 7 দিন হিসাবে, এটা লিখে দিয়েছি, তোমরা এটা লিখে নিও। মনে হচ্ছে প্রশ্নটায় সমস্যা আছে। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল অপসূর ও অনুসূর অবস্থান বলতে কী বোঝো? অপসূর অবস্থান বলে পয়েন্ট করে লিখবে যে পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 15 কোটি 20 লক্ষ কিমি, এই দিনটিকে অপসূর অবস্থান বলে। এবং অনুসূর অবস্থান পয়েন্ট করে লিখবে পরিক্রমণের সময় ও পরিক্রমণের সময় 3 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় 14 কোটি 70 লক্ষ কিমি, এই দিনটিকে অনুসূর অবস্থান বলে।
তো তার এখানে ছবি দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে। পরের প্রশ্ন ছিল 2 দাগের প্রশ্ন, মূলমধ্যরেখার 3টি ব্যবহার লেখো। তো মূলমধ্যরেখার গুরুত্ব এখানে তোমরা লিখে দেবে, হয়ে যাবে। অর্থাৎ দিয়ে প্রশ্ন ছিল ইউস্ট্যাটিক আলোড়ন কাকে বলে, সেটা লেখা আছে, এটা তোমরা লিখে দেবে। কাকে বলে উদাহরণ দেওয়া আছে, লিখে দেবে। পরের প্রশ্ন, বিপর্যয় চলাকালীন 3টি গ্রহণীয় ব্যবস্থা সমূহ সম্পর্কে আলোচনা করে। একটা, নিরাপদ স্থানে স্থানান্তর, উদ্ধার কার্য এবং ত্রাণ শিবির পরিচালনা। তো এগুলো তোমরা বিপর্যয়ের সময় করতে পারো, তো এটা লিখবে। পরের প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন ছিল, সেখানে বলা আছে হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ কেন, বুঝিয়ে লেখো। হিমালয় পার্বত্য অঞ্চলে প্রায়শই ভূমিকম্প ঘটে। এর প্রধান কারণগুলি হলো, 1 নম্বর লিখবে, এটা হবে পাত সঞ্চালন ও সক্রিয় পর্বত গঠন প্রক্রিয়া, এটা পয়েন্ট করে বাকিটা লিখবে। এবং শিলায় চ্যুতির সৃষ্টি 2 নম্বর পয়েন্ট করবে, এটা 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর, 3, এটা 3 নম্বর পয়েন্ট করবে। সাম্প্রতিক ভারসাম্যে আসার চেষ্টা, এবং 4 নম্বর পয়েন্ট করে লিখবে ধস ও হিমানি সম্পর্কাত। এই 4টে পয়েন্ট লিখে দেবে। কী কী কারণে হিমালয় পর্বত অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন, এই 4টে কারণ লিখবে। 4 দাগের প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের বস্ত্রবয়ন শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। তো এটা একটু ভূমিকা দেবে এত অবধি, দেওয়ার পরে পশ্চিমবঙ্গের শিল্পের উন্নতির প্রধান কারণগুলি হলো, বা পশ্চিমবঙ্গের বস্ত্রবয়ন শিল্পের, এখানে লিখবে বস্ত্রবয়ন শিল্পের, পশ্চিমবঙ্গের বস্ত্রবয়ন শিল্পের উন্নতির প্রধান কারণগুলি হলো, 1 নম্বর ব্যাপক চাহিদা বলে পয়েন্ট করবে, লিখবে। 2 লিখবে উন্নত পরিবহন ব্যবস্থা। 3 নম্বর লিখবে শক্তি সম্পদের প্রাচুর্য। তারপরে লিখবে বন্দরের সুবিধা। 4 নম্বর লিখবে। 5 নম্বর লিখবে দক্ষ সুলভ শ্রমিক, এবং 6 নম্বর লিখবে অন্যান্য কারণ। এই 6টা কারণ এখানে লিখে দেবে, তাহলে প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে দেখো অথবা দিয়ে যে প্রশ্ন ছিল, সেখানে কী বলা হয়েছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র মৌজা মানচিত্রের 3টি পার্থক্য লেখো। তো মৌজা মানচিত্র এবং এদিকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, সেখানে তার সংজ্ঞা লিখবে, সংজ্ঞা হিসাবে মৌজা মানচিত্র কাকে বলে, এবং এদিকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, মৌজা মানচিত্রের স্কেল কতদূর আছে, এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের স্কেল কী আছে, তারপরে প্রস্তুতকারী সংস্থা, উপাদান এবং ব্যবহার, এগুলো তোমরা যেমন প্রস্তুতকারী সংস্থা ভারতে BLRO ব্লক ল্যান্ড রেভিনিউ অফিস এই মানচিত্র প্রস্তুত করে, যেমন মৌজা মানচিত্র, এবং SOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া এই মানচিত্র প্রস্তুত করে। এভাবে উপাদান ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য দেওয়া আছে, তোমরা এই পার্থক্য লিখে দেবে। এবং বিভাগ, এটা 5 নম্বর বিভাগ উঙা, সেখানে যে প্রশ্নগুলো ছিল 5 দাগের, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে একটা প্রশ্ন পান 5 নম্বর করে, 2টো প্রশ্ন 10 নম্বর। নিউ ইয়র্কের দ্রাঘিমা 74 ডিগ্রি পশ্চিম গ্রিনিচে যখন বেলা 11টা সকাল অর্থাৎ AM বাজে, তখন নিউ ইয়র্কের সময় কত হবে, লিখবে। নিউ ইয়র্ক ও গ্রিনিচ দ্রাঘিমার পার্থক্য হলো 74 ডিগ্রি হচ্ছে নিউ ইয়র্কের, এবং গ্রিনিচের 0, সেটা তাহলে বিয়োগ করলে কত হবে, 74। এখন 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, 74 ডিগ্রির জন্য কত হবে, 296 মিনিট। যেহেতু নিউ ইয়র্ক গ্রিনিচের পশ্চিমে অবস্থিত, তাই নিউ ইয়র্কের স্থানীয় সময় গ্রিনিচের থেকে পিছিয়ে থাকবে। গ্রিনিচে যখন বেলা 11টা, তখন নিউ ইয়র্কের স্থানীয় সময় হবে বেলা 11টা থেকে আমাদেরকে বাদ দিতে হবে এই যে 296 মিনিট, অর্থাৎ 4 ঘন্টা 56 মিনিট। কারণ 296কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এটাই আসবে, তাহলে আমাদের এটা হবে কত, 4 ঘন্টা 56 মিনিট আসবে, সেটা এখানে বাদ দেওয়া হয়েছে। বাদ দিলে আমাদের 6 ঘন্টা 4 মিনিট থাকবে 11টা থেকে, অর্থাৎ 11টা থেকে 4 ঘন্টা 56 মিনিট বাদ দিলে সকাল 6টা 4 মিনিট হবে। এভাবে অঙ্কটা তোমরা করে দেবে। পরে যে প্রশ্ন ছিল 5 দাগে 2 প্রশ্ন, 21 জুন ও 21 মার্চ এই দুদিন পৃথিবীর দিন রাতের দৈর্ঘ্যের রাজবিধি কীভাবে হয় ব্যাখ্যা করো। যেহেতু সব ব্যাখ্যা, বসন্তকাল গ্রীষ্মকাল এখানে দেওয়া আছে, এটা তোমরা লিখে দেবে। আর তোমাদের বইতে ছবি আছে, সেখান থেকে তোমরা ছবিটা এঁকে দেবে। তো পরে দেখো 3 দাগের প্রশ্ন কী বলা হয়েছে। প্রথম প্রশ্ন, হোস্ট ও স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য লেখো। হোস্ট ও স্তূপ পর্বত, সেখানে উৎপত্তি, উত্থান, ঢাল, সম্পর্ক এবং উদাহরণ এগুলোর মাধ্যমে পার্থক্য দেওয়া আছে, তো এই পার্থক্যগুলো লিখে দেবে। এবং দ্বিতীয় প্রশ্ন কী আছে, এইটা দেখো 2 নম্বর দেওয়া আছে প্রথম প্রশ্নটা, তারপরটা 1 নম্বর, তারপরে 2 নম্বর দেওয়া আছে। তাহলে এটা ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে, এটা 1 নম্বর দেওয়া আছে, লিখবে সংজ্ঞা হিসাবে এইভাবে। কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। এর পরের পার্ট ছিল 3 দাগের প্রশ্ন, এই ব্যবচ্ছিন্ন মালভূমি 2টি বৈশিষ্ট্য লেখো।
প্রাচীন মালভূমির বৈশিষ্ট্য এখানে 2 নম্বর দেওয়া হচ্ছে। লিখবে প্রথম লিখবে মালভূমিগুলি প্রাচীন শিলাগঠিত খনিজ সমৃদ্ধ হয়। দ্বিতীয় লিখবে কঠিন শিলাগঠিত অংশগুলির উচ্চতা প্রায় সমান হয়। তৃতীয় লিখবে মালভূমির উচ্চতা ক্রমহ্রাসমান। 4 নম্বর লিখবে এই মালভূমির মাঝে ছোট ছোট গম্বুজাকৃতির পাহাড় দেখা যায়। এগুলো লিখলেই তোমাদের এটা ব্যবচ্ছিন্ন মালভূমির 2টি বৈশিষ্ট্য হয়ে যাবে। 2টি বৈশিষ্ট্য লিখতে বলে তো আমি 4টা দেওয়া আছে, যেগুলো 2টি তোমরা লিখে দেবে, পারলে 4টি লিখে দেবে। 4 দাগের প্রশ্ন কী বলা হয়েছে দেখো, রাসায়নিক আবহবিকার আমরা ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে অধিক লক্ষ্য করি কেন? তো সেগুলো লিখবে নিরক্ষীয় জলবায়ু, মৌসুমি জলবায়ু, এইসব কারণে হয়। পরে পাঠ ছিল কি, তুষারের কার্যের ফলে কীভাবে আবহবিকার হয় চিত্রসহ বুঝিয়ে দাও। এই যে তুষার কেলাস গঠন বা তুষার কার্যের ফলে কীভাবে হয় দেখো, তুহিন খণ্ডিকরণ বা তুষার কিলক গঠন এবং হিমায়িত স্ফীতি, সেটা লিখবে এবং এর ড্রয়িং এখানে এটা এঁকে দেবে। পরে দেখো 5 দাগের বি, সেখানে কী ছিল, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এখানেও 2টো প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন মান 5, টোটাল 10 নম্বর। প্রথম দেখো, জলবিদ্যুৎ শক্তির সুবিধা ও অসুবিধাগুলি আলাদাভাবে আলোচনা করো। তো এখানে প্রথমটা 2 নম্বর এবং সুবিধা 2 নম্বর এবং অসুবিধা 2.5 নম্বর, এরকম করে ভাগ করা হয়েছে। অর্থাৎ এটা 2 হবে মনে হয়, 2.5 করে দেওয়া হয়েছে। নাম্বারটা তোমরা প্রশ্ন বইতে দেখে নেবে সঠিক কী প্রশ্ন নম্বর দেওয়া আছে। প্রথম উত্তর লিখবে, এটা 5 নম্বর আছে। অন্যান্য শক্তির উৎসের তুলনায় জলবিদ্যুৎ শক্তির সুবিধাগুলি হলো, জলবিদ্যুৎ শক্তির সুবিধাগুলি হলো দেখো, শক্তির অফুরন্ত ভাণ্ডার, উৎপাদন ব্যয় কম, পরিবেশ বান্ধব এবং তাপশক্তির পরিমাণ বৃদ্ধি, সহজ পরিবহনযোগ্য, তারপরে শ্রম শক্তির প্রয়োজন কম, বিভিন্ন অর্থনৈতিক সুবিধা, এগুলো লিখবে। এই 7টা পয়েন্ট দেওয়া আছে, এগুলো লিখবে কি, জলবিদ্যুৎ শক্তির সুবিধা। এবং এরপরে অসুবিধাগুলি আলাদাভাবে লিখতে হবে এবং অসুবিধাগুলি কী কী আছে সেখানে পয়েন্ট করবে যে অন্যান্য শক্তির উৎসের তুলনায় জলবিদ্যুৎ শক্তির উৎপাদনের অসুবিধাগুলি কী কী সেটা লিখবে। উৎসের নিকট উৎপাদন কেন্দ্র স্থাপন, সঞ্চয়যোগ্য নয়, প্রচুর মূলধন ও উন্নত প্রযুক্তিবিদ্যার অভাব। তাহলে এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো, এই 3টে অসুবিধা লিখবে। এরপরে লিখবে 4 নম্বর অসুবিধা কী হয়, জীববৈচিত্র্যের বিনষ্ট সাধন, এবং 5 নম্বর লিখবে মানুষের পুনর্বাসনগত সমস্যা। তাহলে এই 5টা অসুবিধা লিখে দেবে, তাহলে প্রশ্ন উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন ছিল কি, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব নিম্নরূপ বলে লিখবে যে ঋতু বৈচিত্র্য, এটা উষ্ণতা, এটা হলো উষ্ণতা, স্পেলিং ঠিক করবে, ওটা উষ্ণতা, বৃষ্টিপাত। তো 1 নম্বর ঋতু বৈচিত্র্য, 2 নম্বর উষ্ণতা, 3 নম্বর বৃষ্টিপাত, 4 নম্বর কি, এটা হবে আগমনের অনিশ্চয়তা, এটা স্পেলিংটা ঠিক করবে, এটা হবে আগমনের, এখানে লিখে দিই আগমনের অনিশ্চয়তা বলে পয়েন্ট করবে এখানে। পরেরটা 5 নম্বর লিখবে শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব, 6 নম্বর করবে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, 7 নম্বর এটা হবে উষ্ণতার ওপর প্রভাব। এগুলো তোমরা লিখবে, এই প্রশ্নের উত্তর তাহলে হয়ে যাবে। দেখো পরের প্রশ্ন কী বলা হয়েছে, 3 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের চা বাগিচাগুলির মধ্যে বৃহত্তম এটা হবে কোনটি? সেটা হবে দার্জিলিং পার্বত্য অঞ্চল, দার্জিলিং পার্বত্য অঞ্চল। নেক্সট প্রশ্ন, চা উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো। এখানে লিখবে পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল হল চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের 2য় স্থান অধিকার করেছে। এই রাজ্যে চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ হলো 1 নম্বর অনুকূল প্রাকৃতিক পরিবেশ। সেখানে লিখবে জলবায়ুর মধ্যে উষ্ণতা, এটা হবে উষ্ণতা, পয়েন্ট করে লিখবে বৃষ্টিপাত, তুষারপাত, ছায়া প্রদানকারী বৃক্ষ এবং কুয়াশা ও শিশির, এই পয়েন্টগুলো এখানে লিখে দেবে 5টা। তারপর লিখবে ভূমির প্রকৃতি এবং মৃত্তিকা। এত অবধি লিখলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তারপরে দেখো প্রশ্ন ছিল 4 দাগের প্রশ্ন, বলা হয়েছে ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের মধ্যে 2টি পার্থক্য লেখো এবং পশ্চিমবঙ্গের পাট শিল্পের বিভিন্ন সমস্যাগুলি লেখো। ক্ষুদ্র শিল্প এবং এদিকে কুটির শিল্প, সেখানে তোমরা সংজ্ঞা লিখবে যে ক্ষুদ্র শিল্প কাকে বলে এবং কুটির শিল্প কাকে বলে, শ্রমিক, ক্ষুদ্র শিল্প কত শ্রমিক লাগে, এখানে কত লাগে, মূলধন, যন্ত্রপাতির প্রকৃতি উদাহরণ, এগুলোর মাধ্যমে এই পার্থক্যগুলো লিখে দেবে। পরের পাঠ ছিল পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা, লিখবে পয়েন্ট করে লিখবে পশ্চিমবঙ্গের পাট শিল্পের প্রধান সমস্যাগুলি হলো 1 নম্বর কাঁচা পাটের অভাব, দ্বিতীয় পয়েন্ট লিখবে বিকল্প দ্রব্যের ব্যবহার বৃদ্ধি 1 নম্বর, 2 নম্বর এবং এটা 3 নম্বর করবে, এটা হবে পুরনো যন্ত্রপাতি, এটা হলো পুরনো
পুরনো যন্ত্রপাতি। এখানে 3টে লিখবে। এরপরে লিখবে কি 4 নম্বর লিখবে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ। 5 নম্বর লিখবে অধিক রপ্তানি, এটা হবে অধিক রপ্তানি শুল্ক। তারপরে 6 নম্বর লিখবে তীব্র প্রতিযোগিতা। 7 নম্বর শ্রমিক মালিক বিরোধ। 8 নম্বর অন্যান্য সমস্যা। তো এই পয়েন্টগুলো এখানে লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল 2 নম্বর স্কুলে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 2, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।